আজকে আমরা চলে যাব রাজস্থানের গভীরে, শুনব মরুভূমির বুক থেকে উঠে আসা এক দারুণ লোককথা। চলুন এই গল্পে হারিয়ে যাক। কখনো কি ভেবে দেখেছেন অনেক উঁচু থেকে দেখলে মরুভূমিটা কেমন লাগে? মনে হয় যেন তার রংটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, যেন সে নিজেই একটা গল্প বলতে চাইছে। ঠিক এমনই একটা গল্প আজ আমরা শুনব। তো এই গল্পের জন্য আমাদের ফিরে যেতে হবে বেশ অনেকটা পেছনে। ধরুন আজ থেকে প্রায় 300-400 বছর আগে, আম্বেরের দুর্গে। তখন ছিল রাজপুত শাসকদের সেই সোনালী যুগ, যখন দুর্গের প্রত্যেকটা পাথর যেন ইতিহাসের কথা বলতো। আর এই বিশাল ইতিহাসের ক্যানভাসে আমাদের গল্পের মূল চরিত্র দুজন শিল্পী, যাদের শিল্পকলাটাই ছিল ওই অঞ্চলের আসল পরিচয়। তো একদিকে ছিলেন রাজকন্যা রূপকুমারী। শুধু রাজকন্যা নন, তিনি ছিলেন আম্বেরের লোক সংস্কৃতির একেবারে প্রাণকেন্দ্র। তার গলা ছিল এতটাই মিষ্টি, যেন মরুভূমির তপ্ত বাতাসে এক ঝলক ঠান্ডা হাওয়া। বলা হয় তার গান শোনার জন্য নাকি দুর্গের ময়ূরগুলো চুপ করে যেত। আর অন্যদিকে ছিলেন নটরাজ রাউজি, জয়পুরের এক অসাধারণ লোকনৃত্য শিল্পী। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি মানুষের মুখ দেখেই তাদের মনের কথা বুঝে যেতেন, আর তার নাচের ছন্দে মানুষের সব দুঃখ কষ্ট যেন মিলিয়ে যেত। আর তারপর একদিন এক জাদুকরী সন্ধ্যায় আম্বেরের দুর্গে এই দুই মহান শিল্পীর দেখা হয়ে গেল। আর সেই সন্ধ্যাতেই সুর আর নাচ যেন একে অপরের সাথে মিশে একাকার হয়ে গেল। রূপকুমারীর গান যখন শেষ হলো, মুগ্ধ নটরাজ রাউজি এগিয়ে এলেন আর খুব সম্মানের সাথে বললেন, রাজকন্যা, আপনার সুর তো আম্বেরের এই নিষ্প্রাণ পাথরেও প্রাণ দিয়ে দেয়। আমি কি আপনার এই সুরের সাথে আমার নাচকে মেলাতে পারি? আর ঠিক এই একটা প্রশ্ন থেকেই শুরু হলো তাদের সে কিংবদন্তি জুটি। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নিল। কিন্তু জানেনই তো, সব ভালো গল্পের মতো এই গল্পেও একজন ভিলেন ছিল। আর এখানে সেই কালো ছায়াটা নিয়ে এলেন জয়পুর দরবারের মন্ত্রী বালুচন্দ। তার মনে জন্ম নিল এক তীব্র হিংসা। আচ্ছা, বালুচন্দের এই হিংসার কারণটা কি ছিল? আসলে কারণ ছিল বেশ কয়েকটা। প্রথমত, রাউজি ছিলেন খুব সাধারণ একটা পরিবার থেকে আসা শিল্পী, আর তার এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তাটা মন্ত্রী একদমই মেনে নিতে পারছিলেন না। তার অহংকারে লাগছিল। তিনি ভয় পেতে শুরু করলেন যে রূপকুমারী আর রাউজির এই মিলিত প্রভাব হয়তো তার নিজের ক্ষমতাকেই একদিন ছাপিয়ে যাবে। আর তাই তিনি ওদের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করলেন। এই গুজব ছড়াতেই মন্ত্রী বালুচন্দ একটা চূড়ান্ত চাল চাললেন। তিনি সবার সামনে একটা প্রতিযোগিতার দাবি করে বসলেন, একটা শৈল্পিক দ্বন্দ্ব, যেখানে প্রমাণ হবে কার শিল্প আসলে রাজস্থানের আসল আত্মাকে তুলে ধরে। গল্পের ক্লাইম্যাক্স কিন্তু এখানেই। তো গোটা রাজ্যের মানুষের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রাজস্থানের আসল আত্মা কার শিল্পে ধরা দেয়, রাজকন্যার গানে নাকি নটরাজ রাউজির নাচে? প্রথমে এলেন রূপকুমারী। তিনি যখন গাইতে শুরু করলেন, চারপাশের সময়টা যেন থমকে গেল। তিনি বর্ষার সুর মলহার, মাটির গান কুম্ভার আর ঘুমপাড়ানি গান লড়িকে এমনভাবে একসাথে বাঁধলেন যে সেই সুরটা সবার মন ছুঁয়ে গেল। রূপকুমারীর পর মঞ্চে এলেন রাউজি। কিন্তু তার নাচটা শুধু নাচ ছিল না, ওটা ছিল একটা জীবন্ত গল্প। তার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা মুদ্রায় ফুটে উঠছিল মরুভূমির ঝড়ের কথা, মানুষের দীর্ঘ অপেক্ষার কথা, আর তার ভেতরের গভীর কষ্টের কথা। দুজনের পরিবেশনা যখন শেষ হলো, তখন কি হলো জানেন? জনগণ আর চুপ করে থাকতে পারল না। সবাই একসাথে চিৎকার করে তাদের রায় জানিয়ে দিল। তারা বলল, দুজনই আমাদের শিল্প, দুজনই আমাদের গর্ব। মানে তারা কোনো একজনকে বেছে নিতেই রাজি হল না। তাদের কাছে রূপকুমারীর গান আর রাউজির নাচ দুটোই রাজস্থানের আত্মা। কি অসাধারণ এক রায়, তাই না? জনগণের এই রায়ের পর গল্পটা প্রায় শেষের দিকে চলে এলো, কিন্তু সেই রাতের ঘটনাটা একটা বিশাল দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গিয়েছিল। চলুন দেখি ঠিক কি হলো এরপর। প্রথমেই জনগণের রায়ের সামনে হেরে গিয়ে মন্ত্রী বালুচন্দ লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে চলে গেলেন। এরপর রাজা নিজে উঠে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে এখন থেকে গান আর নাচের এই মিলনই হবে রাজস্থানের আসল পরিচয়। আর এই ঐক্যকে উদযাপন করার জন্য প্রতি বছর আয়োজন করা হবে এক নতুন উৎসবের, যার নাম দেয়া হলো রূপ রাউজি উৎসব। ভাবুন, একটা শৈল্পিক দ্বন্দ্ব থেকে জন্ম নিল একটা গোটা সাংস্কৃতিক ঐতিহ্য। আর এই গল্পটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে নেই। আজও যদি কেউ আম্বের দুর্গে ঘুরতে যান, তাহলে সেখানকার গাইডের মুখে এই গল্পটা শুনতে পাবেন। এটা একটা জীবন্ত ইতিহাস, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরেছে। তাহলে এই পুরো গল্পটার মূল কথা কি? খুব সহজ,
শিল্প যে কোনো ক্ষমতার চেয়ে অনেক বড়, কারণ ক্ষমতা হয়তো ভাগ করে, কিন্তু শিল্প মানুষকে এক করে, হৃদয়কে জুড়ে দেয়। আর এখানেই একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আমাদের আজকের এই পৃথিবীতেও কি শিল্পের এই শক্তিটাকে আমরা একইভাবে কাজে লাগাতে পারি? रामदास आनंद देत सबरू